আপনি কি উচ্চশিক্ষার জন্য ফুল ফান্ডিং সহ বিদেশে যেতে চান? তাহলে আপনি যে ব্যাকগ্রাউন্ডেরই হন না কেন বা যেই দেশেই যেতে চান না কেন, আশা করি আজকের এই ভিডিও থেকে আপনি ফুল প্রসেসটা জানতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারহ আল ফাহিম। বর্তমানে কানাডায় কম্পিউটার সায়েন্সে পিএইচডি করছি। তো লাস্ট অনেকদিন থেকেই আসলে অনেকেই রিকোয়েস্ট করছে যে আমি যাতে মাস্টার্স বা পিএইচডিতে কিভাবে ফুল ফান্ডিং সহ আসা যায় এই ব্যাপারে একটা সেশন করি। তো আজকের এই সেশনে আমি কিভাবে ফুল ফান্ডিং সহ মাস্টার্স বা পিএইচডিতে এপ্লাই করতে হবে বা ফুল প্রসেসটা কি হবে এই ব্যাপারে কথা বলব। তো ১ম এই বলে নেই যে আসলে মাস্টার্স মানে আমরা যদি পিএইচডির কথা চিন্তা করি, পিএইচডি তো সবই থিসিস বা রিসার্চ বেসড। কিন্তু যদি মাস্টার্সের কথা চিন্তা করি, মাস্টার্স কিন্তু ২ রকমের হয়। একটা হচ্ছে কোর্স বেসড আর আরেকটা রিসার্চ বেসড। কোর্স বেসড মাস্টার্সের ক্ষেত্রে ফান্ডিং বা স্কলারশিপ এটা কিন্তু খুবই কম, খুবই লিমিটেড। কেন? কারণ কোর্স বেসড এর ক্ষেত্রে তো আমরা কোনো প্রফেসরের সাথে যেয়ে কোনো রিসার্চ করতেছি না। তার মানে আমরা কিন্তু রিসার্চের যে ফান্ডিংটা সেটা পাবো না। তাই আমাদেরকে জাস্ট ইউনিভার্সিটির যে সেন্ট্রাল স্কলারশিপ গুলো আছে বা এক্সটার্নাল কিছু স্কলারশিপ থাকে, এই স্কলারশিপ গুলোর উপর মানে ডিপেন্ডেন্ট থাকতে হবে। তো এই ক্ষেত্রে কিন্তু ফান্ডিংটা বা স্কলারশিপের যে চান্সটা এটা অনেক কমে যায়। তো আজকের এই সেশনে আমরা মূল ফোকাসটা করব রিসার্চ বেসড যে মাস্টার্সটা বা পিএইচডি কিভাবে ফুল ফান্ডিং সহ রিসার্চ বেসড মাস্টার্স বা পিএইচডিতে আসা যায় এই ব্যাপারে আমরা কথা বলব। তো আমি সিএসই সিএস ব্যাকগ্রাউন্ডের তার মানে কিন্তু এই না যে আজকের এই সেশনটা শুধু সিএসই স্টুডেন্টদের জন্য অ্যাপ্লিকেবল। আপনি যেই সাবজেক্টেই হন না কেন, আপনি যদি মাস্টার্স বা পিএইচডি করতে চান এবং যেই দেশেই এপ্লাই করতে চান না কেন, আজকের এই প্রসেসটা আপনাদের সবার ক্ষেত্রেই হেল্পফুল হবে আশা করি। তো রিসার্চ বেসড মাস্টার্স বা পিএইচডিতে এপ্লাই করতে গেলে আমাদের সামনে আসলে ২ টা পাথ থাকে। একটা পাথ হচ্ছে আমরা চাইলে সেন্ট্রালি এপ্লাই করতে পারবো। আর ২য় পাথ হচ্ছে আমরা প্রফেসরদের সাথে ইমেইলের মাধ্যমে কনট্যাক্ট করে এপ্লাই করতে পারবো। যদিও আজকের এই সেশনের আমার মূল ফোকাসটা হচ্ছে কিভাবে প্রফেসরদের সাথে ইমেইলের মাধ্যমে কনট্যাক্ট করে এপ্লাই করতে হয়, এইটা ডিসকাস করা। কিন্তু তবুও ফার্স্টে আমি কিভাবে সেন্ট্রালি এপ্লাই করতে হয়, এইটা সম্পর্কে খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করব। তো সেন্ট্রালি এপ্লাই করতে গেলে আমাকে ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে ঠিক করে নিতে হবে আমি কোন দেশে পড়তে চাই এবং কোন ইউনিভার্সিটিতে পড়তে চাই। আমাকে ইউনিভার্সিটিগুলো শর্টলিস্ট করতে হবে। এরপর আমি ডিরেক্টলি ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাব। ইউনিভার্সিটির ওয়েবসাইটে যেয়ে এক্সাক্টলি কোন প্রোগ্রামে আমি এপ্লাই করতে চাই, সেই প্রোগ্রামে আমি অ্যাপ্লিকেশন শুরু করব। তাদের অ্যাপ্লিকেশন পোর্টালটা থাকে, ওয়েবসাইটে গেলেই আমরা দেখতে পারব। আর এপ্লাই করার জন্য দেখব যে আমাদের অ্যাপ্লিকেশন পোর্টালে কিছু ইনফরমেশন চাবে, যেমন পার্সোনাল ইনফরমেশন, একাডেমিক ইনফরমেশন এগুলো আমরা জাস্ট পূরণ করে দিব। প্লাস আমাকে কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে, যেমন সিভি তো লাগবেই, সিভি আপলোড করব। তারপর আমার প্রিভিয়াস একাডেমিক ডকুমেন্টগুলো যেমন ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট এই জিনিসগুলো আপলোড করতে হবে। প্লাস আমার একটা স্টেটমেন্ট অফ পারপাস লাগবে, যেটাকে আমরা এসওপি বলি। প্লাস আমার ২ টা বা ৩ টা ইউনিভার্সিটি ভেদে এটা চেঞ্জ হয়। কিন্তু ২ টা বা ৩ টা আমার লেটার অফ রিকমেন্ডেশন লাগবে বা যেটাকে আমরা এলওআর বলি। প্লাস মানে এই জিনিসগুলোর সাথে, সাথে আসলে ইউনিভার্সিটি ভেদে আমাদের কিছু এক্সট্রা রিকোয়ারমেন্ট থাকে, যেমন ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট থাকে। সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে IELTS বা TOEFL তারা কি চাচ্ছে বা নরমালি বেশিরভাগ ইউনিভার্সিটি যেকোনোটাই একসেপ্ট করে। তাই আমাকে দেখতে হবে যে তাদের রিকোয়ারমেন্টটা কত, স্কোর কত লাগবে বা এই তো মানে আমাকে IELTS বা TOEFL এ এগুলো স্কোরগুলো আপলোড করতে হবে। প্লাস কিছু ইউনিভার্সিটিতে যেমন ইউএস এর বা কানাডার কিছু ইউনিভার্সিটিতে তারা কিন্তু জিআরইর একটা স্কোর চায়। তাই আমাকে দেখতে হবে যে আমি যেই ইউনিভার্সিটিতে এপ্লাই করতে চাচ্ছি, এই ইউনিভার্সিটি কি জিআরইর স্কোর চায় কিনা? যদি চায় তাহলে তো দিতে হবে। আর যদি না চায় তাহলে তো আমাদের এটা লাগবে না। প্লাস আমরা যদি মানে ইংলিশ স্পিকিং কান্ট্রি গুলো ছাড়া অন্য কোনো দেশে যেতে চাই, যেমন ফ্রান্স বা অন্য কোনো দেশে, তাহলে তো অবশ্যই তাদের হয়তো ল্যাঙ্গুয়েজ কোনো একটা রিকোয়ারমেন্ট থাকতে পারে, ফ্রেঞ্চ বা অন্য কিছু। তাই আমাকে মানে এই রিকোয়ারমেন্ট গুলো আমাকে দেখতে হবে যে ইউনিভার্সিটি স্পেসিফিক রিকোয়ারমেন্ট গুলো কি, কি? কিন্তু নরমালি যদি মাস্টার্স বা পিএইচডির কথা চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের নরমালি সিভি লাগে, একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা সার্টিফিকেট লাগে, এসওপি লাগে, এলওআর লাগে। আর ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট লাগে। তো অনেকেরই কোয়েশ্চেন থাকে যে এসওপিটা আসলে কিভাবে লেখা উচিত? তো মানে আমরা যদি ইন্টারনেটে একটু ঘাটাঘাটি করি তাহলে দেখতে পারবো যে এসওপি লেখার আসলে তেমন কোনো নির্দিষ্ট ফরম্যাট থাকে না।
কিন্তু তবুও আসলে এসওপি জিনিসটা আসলে কি? এসওপি হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস। মানে আমি যে এই মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামটাতে মানে পড়তে চাচ্ছি, আমার পারপাসটা কি? মানে এখানে আসলে আমাদের পারপাসটা লেখা উচিত। এখানে এমন কিছু লেখা উচিত না যে জিনিসগুলো আমাদের সিভিতে বা আমাদের মানে অন্যান্য ডকুমেন্টে থাকে। যেমন আমার সিজিপিএ কত বা আমার রেজাল্ট কেমন ছিল? এটা তো আমার সিভি বা আমার মানে গ্রেড শিটেই গ্রেড শিটেই কিন্তু আমরা মানে এই ইনফরমেশন গুলো দিয়ে দিচ্ছি। তাহলে এসওপিতে কিন্তু এই জিনিসগুলোতে ফোকাস করার তেমন কোনো প্রয়োজন নেই। বরং আমরা যেটা করতে পারি, এই স্টেটমেন্ট অফ পারপাসটা এটাই কিন্তু আমাদের একটা সুযোগ যে আমরা কিভাবে নিজেকে প্রেজেন্ট করব। যে আমরা কি নিয়ে কাজ করছি বা আমরা কি নিয়ে রিসার্চ করছি বা আমাদের রিলেভেন্ট এক্সপেরিয়েন্স গুলো কি বা আমি এক্সাক্টলি কেন এই ইউনিভার্সিটিতেই পড়তে চাই বা আমি কয়েকজন পোটেনশিয়াল সুপারভাইজারের নাম মেনশন করে বলতে পারি যে কেন তাদের কাছেই আমি মাস্টার্স বা পিএইচডি করতে চাই। বা আমি এই জিনিসগুলোও বলতে পারি যে আসলে এই মাস্টার্স বা পিএইচডিটা করার কারণে আমার ক্যারিয়ারটা কিভাবে ইমপ্রুভ হবে বা আমার এই ডিগ্রিটার কারণে কিভাবে আমার সোসাইটিতে আমি ইমপ্যাক্ট ফেলতে পারবো বা কিভাবে আমার দেশে আমি ইমপ্যাক্ট ফেলতে পারবো। অর্থাৎ এই যে একটা পারপাস, এই এই প্রোগ্রামটাতে পড়ার যে একটা পারপাস, এইটা আমাদেরকে মেনশন করতে হবে। আর আরেকটা কোয়েশ্চেন অনেকেরই থাকে যে মানে অনেকেরই মানে এই মানে বাংলাদেশে আসলে এই জিনিসটা বেশি হয় যে নরমালি দেখা যায় যে আমাদের মানে টিচাররা তো অনেক ব্যস্ত থাকেন। তাই অনেক সময় আমাদের টিচাররা আমাদেরকে বলেন যে এই রিকমেন্ডেশন লেটার যেটা এলওআর এটার একটা ড্রাফট তৈরি করে প্রফেসরদেরকে মানে আমাদের টিচারদেরকে দিতে। এখন যখন আমরা আমাদের নিজেদের সম্পর্কে একটা রিকমেন্ডেশন দিতে যাই বা লিখতে যাই, তখন স্টুডেন্ট অবস্থায় আমরা যেটা চিন্তা করি যে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা যত পারি ভালো, ভালো কথা আমাদের সম্পর্কে লিখে দেই। কিন্তু এইটা কিন্তু করা উচিত নয়। এটা একটা সমস্যা। কি সমস্যা? যে আমি এক্সাক্টলি কোন ক্লাসের কোন কোর্সে মানে কোন মানে এত মানে কোন জায়গায় কোন ভালো কাজটা করছি, আমরা অনেক সময় এরকম জিনিস লিখতে চাই। কিন্তু আমরা যদি একজন টিচারের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, তার কিন্তু মানে এত ডিটেইলস একজন স্টুডেন্টের ব্যাপারে এত ডিটেইলস মনে রাখা সম্ভব না। তাই আমরা যখন এত বেশি কিছু লিখব তখন কিন্তু অ্যাডমিশন কমিটি খুব ইজিলি বুঝতে পারবে যে তার মানে নিশ্চয়ই এটা মানে স্টুডেন্ট লিখছে বা এমন কিছু। কারণ টিচার কিন্তু এত বেশি কিছু লেখার কথা না। তাই আমাদেরকে চিন্তা করতে হবে যে একজন টিচার আসলে কি লিখতে পারে? খুব সংক্ষেপে, খুব ছোটভাবে বা টিচার কি বলতে পারে বা আমার সম্পর্কে জানতে পারে। যদি ড্রাফট আমাদেরকে লিখতে হয়, তাহলে আমরা ড্রাফটে এই জিনিসটা লিখব। আর আরো অনেকেরই কোয়েশ্চেন থাকে যে আমরা কি মানে কার কাছ থেকে রিকমেন্ডেশন লেটারটা নিলে ভালো হয়? আমি মানে অবশ্যই সাজেস্ট করব যে যারা রিসেন্ট গ্র্যাজুয়েট তারা অবশ্যই যেন তাদের টিচারদের কাছ থেকে এই রিকমেন্ডেশন লেটারটা নেয়, ইউনিভার্সিটি টিচারদের কাছ থেকে। এটা হতে পারে থিসিস সুপারভাইজার বা যেই টিচাররা আমাদেরকে ভালো চেনেন বা যেই টিচারদের কাছে আমরা অনেক বেশি কোর্স করছি। মানে এইসব মানে এমন টিচারদের কাছ থেকে কিন্তু আমরা রিকমেন্ডেশন লেটারটা নিতে পারি। কিন্তু যদি আমার এমন হয়ে থাকে যে আমার আন্ডারগ্রেড অনেক আগেই শেষ হয়ে গেছে, এরপরে আমি কোনো একটা জায়গায় জব করছি। তাহলে কিন্তু আমি জবের যে আমার সুপারভাইজার বা আমার ম্যানেজার তাদের কাছ থেকেও কিন্তু আমি এলওআরটা নিতে পারি। তো এই মানে সেন্ট্রাল অ্যাপ্লিকেশন প্রসেসটা কিন্তু মানে এতটাই সিম্পল যে আমি জাস্ট আমার কিছু ইনফরমেশন দিব, এই ডকুমেন্টগুলো আপলোড করব। এরপরে আমার তেমন কোনো কাজ নেই। আমি জাস্ট ওয়েট করব ডিসিশনের জন্য। আর আল্লাহ, আল্লাহ করব। কিন্তু মানে এখন সেন্ট্রাল অ্যাপ্লিকেশনটা যদি এতটাই সিম্পল হয় তাহলে কেন আমি ইমেইলের মাধ্যমে প্রফেসরদেরকে যে অ্যাপ্রোচ করতে হয়, কেন আমি এটার দিকে বেশি ফোকাস করতে চাচ্ছি? তো সেন্ট্রালি এপ্লাই করার চেয়ে আমি মূলত যে কারণে ইমেইলের মাধ্যমে প্রফেসরদেরকে অ্যাপ্রোচ করাকে বেশি ফোকাস করতে চাচ্ছি, এটার কারণটা হচ্ছে যে বিদেশের ইউনিভার্সিটিগুলোতে আসলে প্রফেসরদের পাওয়ার অনেক বেশি। দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই তারা ইমেইলের মাধ্যমে যারা তাদের কাছে অ্যাপ্রোচ করে তাদের একটা ইন্টারভিউ নিয়ে তাদেরকে অ্যাডমিশন মানে আ ফুল ফান্ডিং সহ কনফার্ম করে দেন। তো এমন ক্ষেত্রে মানে এটা খুবই নরমাল যে এমন হতে পারে যে ধরেন যে আপনি যেই প্রোগ্রামটাতে এপ্লাই করলেন, ধরলাম সেই ডিপার্টমেন্টে ৫ জন প্রফেসর আছেন। আর সেই ৫ জন প্রফেসর এই বছর ২ জন করে স্টুডেন্ট নিতে পারবেন। অর্থাৎ ১০ জন স্টুডেন্ট নিতে পারবেন। মাস্টার্স বা পিএইচডির জন্য। এখন মানে আনফরচুনেটলি কিন্তু এটাও হতে পারে যে এই ৫ জন প্রফেসরই ইমেইলের মাধ্যমে অলরেডি ১০ জন স্টুডেন্টকে কথা দিয়ে রাখছে যে তাদেরকেই মানে এই প্রফেসররা ফুল ফান্ডিং সহ নিবেন।
এখন যেহেতু তাদেরকে প্রফেসররা কনফার্মেশন দিয়ে রাখছেন অলরেডি, তাই আপনার প্রোফাইল যতই হাই হোক না কেন, ধরলাম আপনার সিজিপিএ অনেক হাই বা আপনি যেই টপিকের উপর মাস্টার্স বা পিএইচডি করতে চাচ্ছেন, অলরেডি সেটার উপর আপনার কিছু পাবলিকেশনসও আছে, বা ধরলাম আপনার এটার উপর মানে এই রিলেভেন্ট অনেক এক্সপেরিয়েন্স আছে বা অনেক প্রজেক্ট আছে। কিন্তু যেহেতু প্রফেসররা অলরেডি স্টুডেন্টদেরকে কথা দিয়ে দিছেন, তাদের তো কথার একটা দাম থাকে। তাই তারা কিন্তু চাইলেও আর আপনার মতো এত ভালো প্রোফাইল থাকা সত্ত্বেও আপনাকে কিন্তু নিতে পারবে না। তাই সেন্ট্রালি এপ্লাই করলে কিন্তু এইটা অনেকটা ভাগ্যের ব্যাপার যে প্রফেসর কি আদৌ নিতে পারবে কিনা, বা সেক্ষেত্রে আপনার প্রোফাইল যতই হাই হোক না কেন, আপনাকে কিন্তু মানে আপনার অ্যাডমিশনটা কিন্তু সাকসেসফুল হবে না। এজন্যই আজকে আমি মূলত কিভাবে প্রফেসরদের সাথে ইমেইলের মাধ্যমে কনট্যাক্ট করে এপ্লাই করতে হবে, এই প্রসেসটার উপর বেশি ফোকাস করব। তো ইমেইলের মাধ্যমে প্রফেসরদের সাথে কনট্যাক্ট করে এপ্লাই করতে গেলেও কিন্তু আমাকে ফার্স্টে যেটা করতে হবে, আমাকে ঠিক করে নিতে হবে যে আমি কোন কান্ট্রিতে পড়তে চাই, কোন ইউনিভার্সিটিতে পড়তে চাই, এগুলো কিন্তু আগেই ঠিক করে নিতে হবে। যখন আমি এটা ঠিক করে ফেললাম যে আমি কোন ইউনিভার্সিটিতে পড়তে চাই, তখন আমাকে দেখতে হবে যে ওই ইউনিভার্সিটিতে কোন প্রফেসর, আমি যেই ফিল্ডে আমার মাস্টার্স বা পিএইচডি করতে ইন্টারেস্টেড, কোন প্রফেসর সেই ফিল্ড বা সেই টপিক নিয়ে কাজ করছেন। এটা আমরা ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে গেলেই দেখতে পারবো। কারণ নরমালি ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলোতে কিন্তু এই সব ইনফরমেশন দেয়া থাকে। কোন প্রফেসর, কোন টপিক নিয়ে বা কোন ফিল্ডে কাজ করছেন, সব ইনফরমেশন দেয়া থাকে। তো আমাদেরকে যেটা করতে হবে, ওই ওয়েবসাইটটা থেকে, ইউনিভার্সিটির ওয়েবসাইটটা থেকে আমাকে একটা লিস্ট তৈরি করে নিতে হবে যে এই প্রফেসরের সাথে আমি কাজ করতে ইন্টারেস্টেড। এরপর আমাকে প্রফেসরদেরকে ইমেইল করতে হবে। এখন প্রফেসরদেরকে ইমেইল মানে কিভাবে ইমেইল করব, এটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। কারণ এটার উপরেই নির্ভর করবে যে সেই প্রফেসর আমাকে নিবেন কিনা। তো নরমালি যেটা হয় যে প্রফেসররা কিন্তু মানে প্রতিদিনই মানে অসংখ্য ইমেইল পান। আর সব ইমেইলেই কিন্তু স্টুডেন্টরা এই সেম কথাগুলোই লেখে যে আপনার কাজগুলো আমার খুবই ভালো লাগে। আপনার সাথে আমি কাজ করতে ইন্টারেস্টেড। আপনার সাথে কাজ করতে গেলে যে স্কিলগুলো দরকার, সব স্কিলগুলোই আমার আছে। নরমালি কিন্তু সবাই এই কথাগুলোই লেখে। তাহলে প্রফেসররা আসলে কাকে নিবে? এখন এটার ক্ষেত্রে যেটা হয় যে, প্রফেসররা মেইনলি দেখতে চায় যে, মানে কোন স্টুডেন্ট জেনুইনলি তার সাথে কাজ করতে ইন্টারেস্টেড। এখন এটা কিভাবে বোঝা যাবে? ধরেন আমি যদি এইটা লিখি যে, আপনার সাথে আমি কাজ করতে ইন্টারেস্টেড, আপনার কাজগুলো খুবই ভালো লাগে, বা আপনার সাথে কাজ করতে গেলে যেই স্কিল দরকার সবগুলোই আমার আছে। আমি যদি এই কথাগুলো লিখি, আমি কিন্তু এই সেম কথাটাই কপি করে অনেক প্রফেসরকে পাঠাতে পারবো। আর প্রফেসররাও কিন্তু এই জিনিসটা খুব ভালোই বোঝেন যে, একটা স্টুডেন্ট এই জিনিসটা লিখছে, তার মানে ওই স্টুডেন্ট কিন্তু এই সেম কথাটা অনেক প্রফেসরকেই বলতে পারে। তার মানে কিন্তু এই ইমেইলটা থেকে বোঝা যায় না যে সেই স্টুডেন্টটা আসলেই সেই প্রফেসরের সাথে কাজ করতে ইন্টারেস্টেড কিনা। কিন্তু যদি আমরা এমন একটা কিছু লিখি যে, "প্রফেসর, আমি আসলে এই নিয়ে কাজ করি। আর আপনার সাথে কাজ করতে আমি খুবই ইন্টারেস্টেড। কারণ আপনার ওই পেপারটা পড়তে যেয়ে আমার মনে হলো যে মানে ওই পেপারটা আমার খুবই ভালো লাগলো। কারণ আমি নিজেও কিন্তু এই রিলেটেড কাজ করতে যেয়ে এই প্রবলেম গুলো ফেস করছি। তবে আপনার রেজাল্ট গুলো আসলে খুবই ইমপ্রেসিভ। আর মনে হচ্ছিল যে আচ্ছা আপনার সাথে গিয়ে মানে ওই পেপারটা পড়তে যেয়ে মনে হচ্ছিল যে এই কাজটা কি আসলে এইভাবে না করে একটু অন্যভাবে করা যায় কিনা? বা যাই হোক, মানে আমি যদি একটা প্রফেসরের পেপার পড়ে সেই পেপার সম্পর্কে কিছু একটা লিখি, তাহলে মানে আমি কি লিখলাম সেটার চেয়েও বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে যে প্রফেসর যখন ইমেইলটা পড়বেন, তখন তিনি কিন্তু দেখতে পারবেন যে আচ্ছা এই স্টুডেন্ট কিন্তু জেনারেল কথাগুলো লেখে নাই। বরং এই স্টুডেন্ট আমার কোনো একটা পেপার পড়ছে। পড়ার পরে সেই পেপার সম্পর্কে কিছু একটা লিখছে। তার মানে সে জেনুইনলি ইন্টারেস্টেড। এখন যেহেতু আমি এপ্লাই করতে যাচ্ছি, তার মানে আমি যেই সাজেশনটা দিচ্ছি সেই পেপার সম্পর্কে, সেটা ভুল নাকি ঠিক, এটা কিন্তু প্রফেসর জাজ করতে যাবেন না। বরং প্রফেসর এইটা দেখবেন যে এই, এই স্টুডেন্ট যেহেতু আমার একটা পেপার পড়ে সেই সম্পর্কে লিখছে, তার মানে এই স্টুডেন্ট অবশ্যই আমার প্রতি ইন্টারেস্টেড। আমার সাথে কাজ করতে চায়। তখন কিন্তু প্রফেসরও ইন্টারেস্টেড হবে আপনাকে নেয়ার জন্য। মানে মানে নরমালি যদি এমন হয় যে সেই প্রফেসর অলরেডি কোনো স্টুডেন্টকে কথা দিয়ে ফেলছেন, তাহলে তো মানে আপনাকে নিতে পারবে না। বা যদি এমন হয় যে প্রফেসর এত বেশি ইমেইল পাচ্ছেন যে আপনার ইমেইলটা খুলেই দেখল না, সেটা অন্য কথা।
কিন্তু যদি এমন হয় যে প্রফেসর এখন স্টুডেন্ট নিবেন এবং আপনার ইমেইলটা তিনি পড়লেন, আর আপনি যদি এভাবে ইমেইলটা লেখেন, তাহলে কিন্তু আপনাকে আপনার রিপ্লাই পাওয়ার চান্সটা অনেক বেড়ে যাবে। আর আশা করি আপনি এইভাবে লিখলে অবশ্যই প্রফেসর থেকে রিপ্লাই পাবেন। এখন মানে এক্সাক্টলি কোন ফরম্যাটে লিখলে ভালো হবে, এটার জন্য আমি একটা লিঙ্ক শেয়ার করে দিব। সেই লিঙ্কে গেলে আপনারা একটা এক্সাম্পল ইমেইল দেখতে পারবেন, যেখানে মোটামুটি এভাবেই ইমেইলটা লেখা। তাই আপনারা যদি ওই ফরম্যাটটা ফলো করেন, এটা আপনাদের জন্য সুবিধা হবে। তো ধরলাম আপনি রিপ্লাই মানে আপনার আপনি এভাবে ইমেইল লিখলেন, আর আপনার ইমেইলটা পড়ে একজন প্রফেসর আপনাকে রিপ্লাই দিলেন। তাহলে নেক্সট প্রসেসটা কি হবে? নরমালি যেটা হয় যে প্রফেসররা এখন আপনাকে একটা ইন্টারভিউ এর জন্য ইনভাইট করতে পারে, বা আরেকটা হতে পারে যে প্রফেসর আপনাকে কোনো একটা ছোট প্রজেক্ট বা কোনো পেপার রিভিউ বা কোনো একটা কাজ দিলেন। এখন যেই কাজটাই দেখ না কেন, আপনার আপনার উচিত হবে যত দ্রুত সম্ভব এবং যত ভালোভাবে সম্ভব সেই প্রজেক্টটা বা সেই পেপার রিভিউটা বা সেই কাজটা করে প্রফেসরকে জানানো। কারণ আপনাকে একটা কাজ দেওয়ার অর্থ হচ্ছে প্রফেসর আপনার কাজটা দেখতে চায়, আপনার কাজের কোয়ালিটি। তাই আপনি যদি খুব ভালোভাবে কাজটা করে প্রফেসরকে দিতে পারেন, তাহলে হয়তো প্রফেসর ইন্টারেস্টেড হয়ে আপনাকে একটা ইন্টারভিউ এর জন্য ইনভাইট করবেন। তো যখন আপনাকে প্রফেসর একটা ইন্টারভিউ এর জন্য ইনভাইট করবেন, আসলে অনেকেই ইন্টারভিউ এর কথা শুনলে একটু ভয় পেয়ে যায়। ভাবে যে আসলে ইন্টারভিউ তো অনেক ভেজাল। কি না কি প্রশ্ন করে, অনেকেই এটা ভাবতে পারেন। কিন্তু নরমালি আসলে এই ইন্টারভিউ গুলোতে প্রফেসর আপনাকে আটকানোর মতো কোনো প্রশ্ন করবেন না। নরমালি যেটা হয় যে প্রফেসররা এই ইন্টারভিউটার মাধ্যমে আপনার সাথে আসলে পরিচিত হতে চায়। যে মানে আর মানে প্র প্র জাস্ট আপনি যেই রিলেটেড আগে কাজ করছেন, তারা নরমালি জাস্ট এই জিনিসগুলাই জানতে চাবেন যে আপনি কি নিয়ে কাজ করছেন, বা আন্ডারগ্রেড এ আপনি কি নিয়ে থিসিস করছেন, বা আপনার প্রজেক্ট গুলো কেমন ছিল, বা পেপার কেমন ছিল, বা নরমালি জাস্ট আপনার সম্পর্কে জানতে চাবে। যে আপনি যেটা করেন নাই, মানে আপনার এক্সপেরিয়েন্স এর বাইরে, নরমালি কিন্তু এরকম জিনিস তারা জানতে চাবেন না এই ইন্টারভিউতে। তো এই ইন্টারভিউ গুলো নিয়ে আসলে টেনশনের কিছু নাই। নরমালি যেটা হয় যে ইন্টারভিউ শেষে প্রফেসর আপনাকে জিজ্ঞেস করতে পারেন যে আপনার কোনো কোয়েশ্চেন আছে কিনা। এখন এসব ক্ষেত্রে আসলে প্রফেসরদেরকে কিছু কোয়েশ্চেন করা ভালো। তাই আপনাকে ব্যাপারটা এমন না যে ইন্টারভিউতে প্রফেসর আপনার সাথে কি কথা বলল, আর সেই কথাগুলোর উপর ভিত্তি করেই আপনাকে কোয়েশ্চেন করতে হবে, ব্যাপারটা কিন্তু এমন না। আপনি চাইলে প্রফেসরকে কি কোয়েশ্চেন করবে, সেটা ইন্টারভিউ এর আগেই আপনি ঠিক করে রাখতে পারেন। যেমন একটা কমন কোয়েশ্চেন হতে পারে এমন যে আপনি প্রফেসরকে জিজ্ঞেস করতে পারেন যে, "আচ্ছা প্রফেসর, আপনার সাথে যদি আমি কাজ করতে চাই, বা আপনার সাথে যারা কাজ করে, তাদের তাদের থেকে আপনার এক্সপেকটেশন কেমন? তাদের কি স্কিল থাকা দরকার?" এটা একটা কোয়েশ্চেন হতে পারে। বা বা আপনার যেটা ইচ্ছা। আপনি জাস্ট মানে আপনার যেটা মাথায় আসবে আপনি এরকম কোনো কোয়েশ্চেন করতে পারবেন। এটার মাধ্যমে যেটা হয় যে প্রফেসররা বুঝতে পারে যে আচ্ছা ঠিক আছে। ও আমাকে একটা কোয়েশ্চেন করলো, তার মানে ও হয়তো ইন্টারেস্টেড, বা এরকম আরকি। তাই আমার মনে হয় যে প্রফেসর যদি জিজ্ঞেস করেন যে আপনার কোনো কোয়েশ্চেন আছে কিনা? তাহলে আপনার কোয়েশ্চেন করা উচিত। আর এসব ক্ষেত্রে আপনারা কিন্তু ইন্টারভিউ এর আগেই কোনো কোয়েশ্চেন রেডি করে রাখতে পারেন। আর নরমালি যেটা হয় যে হ্যাঁ, ইন্টারভিউ এর শেষের দিকে হয়তো আপনাকে অফার করে ফেলতে পারেন প্রফেসর, বা আপনাকে হয়তো ফান্ডিং নিয়ে কথা বলতে পারেন, বা হয়তো আপনার ইন্টারভিউটা শেষ করে দিয়ে ২-৩ দিন পর বা কয়েকদিন পর হয়তো আপনাকে কোনো ডিসিশন দিতে পারেন। কিন্তু যেটাই হোক না কেন, নরমালি প্রসেসটা এমন হয় যে প্রফেসর যদি আপনাকে নিতে চায়, তাহলে মানে প্রফেসর আপনাকে বলে দিবেন যে আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এখন এপ্লাই করো। আর এপ্লাই করার পর ওই অ্যাপ্লিকেশন পোর্টালে আমাকে পটেনশিয়াল সুপারভাইজার হিসাবে এড করে দিও। আর অ্যাপ্লিকেশনের পরে আমাকে জানায় রাখবে। নরমালি এটা হচ্ছে প্রসেস। যেমন আমার ক্ষেত্রে এমনই ছিল যে আমাকে প্রফেসর বলছিলেন যে মানে আমাকে ইন্টারভিউ এর সময়ই ফান্ডিং নিয়ে কথা বলছিলেন, এবং এরপরে আমাকে বলছিলেন যে, "ঠিক আছে, তুমি তাহলে এপ্লাই করো। আর অ্যাপ্লিকেশনের পরে তোমার স্টুডেন্ট আইডিটা আমাকে দিয়ে দিও।" কারণ আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা ছিল যে নরমালি ইউনিভার্সিটি কানাডার ক্ষেত্রে যেটা হয় যে ডিরেক্ট পিএইচডিটা আসলে তেমন থাকে না, বা এখানেও ডিরেক্ট পিএইচডির ব্যাপারটা ছিল না। তাই প্রফেসর আমাকে বলছিলেন যে আমি যেহেতু মাস্টার্স করিনি, আমি যেহেতু ডিরেক্ট পিএইচডিতে এসেছি এখানে, তাই
তাই আমাকে প্রফেসর বলছিলেন যে আমি যাতে এপ্লাই করার পর আমার অ্যাপ্লিকেশন আইডিটা প্রফেসরকে দেই, তাহলে প্রফেসর হয়তো মানে ডিপার্টমেন্টে কথা বলবেন ডিরেক্ট পিএইচডির ব্যাপারে। বা নরমালি কিন্তু প্রসেসটা এমনই হয়। তো মানে এই ইমেইলের মাধ্যমে প্রফেসরদের সাথে কনট্যাক্ট করে এপ্লাই করার প্রসেসটা আসলে এমনই। যে আমার আসলে ব্যাপারটা সিওর হয়ে থাকলো। আমি প্রফেসরের সাথে ইমেইলের মাধ্যমে কনট্যাক্ট করে আমার অ্যাডমিশন বা আমার ফান্ডিংটা সিওর করলাম। এরপরে আমি সেন্ট্রালি এপ্লাই করলাম। করে প্রফেসরের নামটা মেনশন করে দিলাম পটেনশিয়াল সুপারভাইজার হিসাবে। বা মানে এইটা করলে সুবিধাটা হচ্ছে যে আমার নরমালি সেন্ট্রালি এপ্লাই করতে গেলে কিন্তু আমাকে অনেক চিন্তা করতে হয় যে আমি এসওপিটা কিভাবে লিখবো? কারণ এটার উপরে অনেক কিছু নির্ভর করে। কিন্তু যদি একজন প্রফেসর আমাকে আগে থেকেই কনফার্মেশন দিয়ে দেয়, তাহলে কিন্তু আমার আর এই টেনশনটা থাকে না। তখন কিন্তু আমি মানে খুব ইজিলি কিন্তু আমি একটা এসওপি লিখে ফেলতে পারি বা সেই এসওপিতে প্রফেসরকে মেনশন করতে পারি। তার সাথে কি কাজ করব সেগুলো কিন্তু আমি খুব কনফিডেন্টলি লিখতে পারব। তাই তখন কিন্তু সেন্ট্রাল অ্যাপ্লিকেশনটা অনেকটা ফর্মালিটির মতো হয়ে যায়। আর আমি কিন্তু তখন আগে থেকেই জানতে পারি যে আচ্ছা ঠিক আছে, প্রফেসর যেহেতু আমাকে কনফার্মেশন দিয়েছেন, তার মানে আমি কিন্তু ফুল ফান্ডিং সহ মানে অ্যাডমিশন অফারটা পাবোই। তখন আমার জাস্ট ওয়েট করতে হবে যে কখন আমার অফিসিয়াল অফার লেটারটা আসে। তো ইমেইলের মাধ্যমে প্রফেসরের সাথে কনট্যাক্ট করে এপ্লাই করার প্রসেসটা আসলে এমন। তো আমরা আসলে কিভাবে সেন্ট্রালি এপ্লাই করতে হয় সেই ফুল প্রসেসটাও জানলাম। কিভাবে প্রফেসরের সাথে ইমেইল করে সেন্ট্রালি এপ্লাই করতে হয় সেই প্রসেসটাও জানলাম। আর কেন আমি ফ এই ইমেইলের মাধ্যমে প্রফেসরের সাথে কনট্যাক্ট করে এপ্লাই করাটাকেই বেশি ফোকাস করছি, এটা তো এখন নিশ্চয়ই বুঝতে পারতেছেন। যে এটাতে কিন্তু আমাদের কনফার্মেশনটা আগেই থাকে। আমাকে কিন্তু এপ্লাই করার পরে আর টেনশন করে ওয়েট করতে হচ্ছে না। কারণ আমি জানি যে প্রফেসর আমাকে যেহেতু কনফার্মেশন দিছে, তার মানে আমার কিন্তু মানে অ্যাডমিশনটা কনফার্মড। একদম ফান্ডিং সহ। তো মোটামুটি এটাই প্রসেস। আপনি যেই সাবজেক্টেই হন না কেন বা যেই দেশেই এপ্লাই করতে চান না কেন, যেহেতু মাস্টার্স বা পিএইচডি তে আপনাকে একজন প্রফেসরের সাথে কাজ করতে হবে, রিসার্চ করতে হবে। তাই প্রসেসটা কিন্তু মোটামুটি এমনই থাকবে। তো এখন আমি কিছু কমন কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো নরমালি আমার স্টুডেন্টরা আমাকে বিভিন্ন সময় জিজ্ঞেস করে। তো আমার স্টুডেন্টদের মধ্যে মানে প্রায় আমি সবচেয়ে বেশি যেই কোয়েশ্চেনটা পাই সেটা হচ্ছে যে, এই মাস্টার্স বা পিএইচডির ক্ষেত্রে আসলে সিজিপিএটা কত রাখা উচিত? আসলে সত্যি কথা বলতে যে সিজিপিএটা কেমন হওয়া উচিত এটা আমিও বলতে পারব না বা কেউই আসলে বলতে পারবে না। কারণ কারণ দেখা যাবে যে এমনও হতে পারে যে একটা ইউনিভার্সিটিতে একটা সেশনে যারা এপ্লাই করলো তাদের মধ্যে হাইয়েস্ট সিজিপিএ হয়তো 3.5। তাহলে কিন্তু আপনার যদি সিজিপিএ 3.5 থাকে তার মানে কিন্তু আপনার সিজিপিএই সবচেয়ে বেশি। বা এমনও হতে পারে যে একটা সেশনে যারা এপ্লাই করলো তাদের সবার সিজিপিএ এতটাই বেশি 4 এর কাছাকাছি যে সবচেয়ে লোয়েস্ট সিজিপিএটাই হচ্ছে 3.9। তার মানে কিন্তু আপনি যদি 3.8 ও হয় আপনার সিজিপিএ তবুও কিন্তু সেটা কম হয়ে যায়। তাই সিজিপিএটা আসলে মানে আইডিয়াল সিজিপিএ কত হবে এটা আসলে বলা খুবই টাফ। আর আমি সিউর যে এটা কেউই বলতে পারবে না। তবে আমাদের যেটা করা উচিত যে আমাদের যদি সিজিপিএ কম হয়, তবুও কিন্তু আমরা চাইলে প্রফেসরদেরকে কনট্যাক্ট করতে পারি ইমেইলের মাধ্যমে। কারণ আমার তো কনট্যাক্ট করতে কোনো টাকা লাগতেছে না বা কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে না বা মানে কিছুই হচ্ছে না। তাই আমি কিন্তু চাইলেই আমার সিজিপিএ যদি অনেক কমও হয়, আমি কিন্তু চাইলেই প্রফেসরের সাথে ইমেইলে কনট্যাক্ট করতে পারি। আর আমি কিন্তু প্রফেসরের একটা পেপার পড়ে মানে খুব ভালোভাবে কিন্তু একটা ইমেইল লিখতে পারি, যেই প্রসেসটা আমি বললাম। আর এভাবে ইমেইল করার পর মানে আমার যদি সিজিপিএ অনেক কমও হয়, কিন্তু প্রফেসর যদি আমার প্রতি ইন্টারেস্টেড হয়, তাহলে কিন্তু আমার অ্যাডমিশন কনফার্মড একদম ফুল ফান্ডিং সহ। তাই এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমার সিজিপিএ যত কমই হোক না কেন বা যত বেশিই হোক না কেন, আমি জাস্ট ট্রাই করতে পারি। খুব সুন্দরভাবে প্রফেসরের একটা পেপার পড়ে সেইভাবে কিন্তু প্রফেসরকে ইমেইল করতে পারি। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন আমি প্রায়ই পাই সেটা হচ্ছে যে আমার কি পেপার পাবলিশড থাকা উচিত কিনা? অনেকেই খুব টেনশনে থাকে যে স্যার আমার তো আসলে পেপার এই সময়ের মধ্যে পাবলিশ করা সম্ভব না। খুবই টেনশনে থাকে। তো এখানে আসলে আমি লাস্ট সেশনে মানে হাসান যে কথাটা বলছে যে, ঠিক আছে আমার যদি পেপার পাবলিশ নাও হয়, তাহলে আমি যেটা করতে পারি আমি আমার আন্ডারগ্রেড এর থিসিস পেপারটা আর্কাইভে আপলোড করে রাখতে পারি। আর আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে যে আমার থিসিসের পেপারটা হয়তো পাবলিশ করতে পারলাম না। কিন্তু আমি তো চাইলেই বিভিন্ন মানে আমার বিভিন্ন টিচারদের সাথে, ইউনিভার্সিটি টিচারদের সাথে যেয়ে কিন্তু আমি তাদেরকে রিকোয়েস্ট করতে পারি যে, "স্যার আপনার সাথে আমি কাজ করতে ইন্টারেস্টেড।" আর আমার মনে হয় যে এভাবে মানে টিচারদেরকে অ্যাপ্রোচ করলে তারা কিন্তু মানে ডিনাই করবেন না।
তাই তাদের সাথে কাজ করে কিন্তু আমরা কোনো পেপার পাবলিশ করতে পারি। কিন্তু আবারও একই কথা বলব যে মানে ব্যাপারটা কিন্তু এমন না যে আমার পেপার পাবলিশ থাকতেই হবে বা আমার মানে এই প্রজেক্ট থাকতে হবে। ব্যাপারটা কিন্তু এমন না। আমার মানে যেই অবস্থায় আমি থাকি না কেন, আমি কিন্তু প্রফেসরদের একটা পেপার পড়ে খুব সুন্দরভাবে মানে আমি যে প্রসেসটা বললাম, এই প্রসেসে কিন্তু আমরা প্রফেসরদেরকে ইমেইল করতে পারি। আর প্রজেক্টের ক্ষেত্রেও আমি সেম কথাই বলব। যে মানে আমার যে এত মানে যেটা বললাম যে আমার এত প্রজেক্ট থাকতে হবে ব্যাপারটা কিন্তু এমন না। কিন্তু যেহেতু প্রজেক্টের জন্য আমাদের আসলে কোনো কিছুর উপর নির্ভর করতে হয় না। যেমন সিজিপিএ এটা কিন্তু আমাদের মানে একটা সময় পর আমাদের হাতে কিন্তু মানে কন্ট্রোলে থাকে না। বা পেপার পাবলিকেশন এটাও কিন্তু আমাদের কন্ট্রোলে থাকে না। কিন্তু প্রজেক্ট তো আমাদের কন্ট্রোলে থাকেই। আমরা তো আমাদের হাতে তো প্রতিদিন ২৪ টা ঘন্টা সময় থাকে। তাই আমরা কিন্তু চাইলেই অনেক প্রজেক্ট করতে পারি। আর সেটা GitHub এ আপলোড করে আমরা ইমেইলের সময় কিন্তু সেটা প্রফেসরদের সাথে শেয়ার করতে পারি। এটার জন্য কিন্তু মানে এখন প্রজেক্ট করা তো আরো মানে অনেক বেশি সহজ। কারণ বিভিন্ন প্রজেক্ট আইডিয়া বা কিভাবে প্রজেক্ট করতে হবে বা প্রজেক্ট করতে গেলে মানে নরমালি আমরা আগে যেই প্রবলেম গুলো ফেস করতাম, এখন তো ChatGPT বা এরকম মানে এত LLM প্ল্যাটফর্ম আছে যে আমরা কিন্তু চাইলেই যখন কোনো একটা প্রবলেম ফেস করি আমরা কিন্তু খুব ইজিলি এটা সলভ ও করতে পারব। তাই আমার মনে হয় যে এপ্লাই করার আগে আমাদের মানে কিছু প্রজেক্ট করে এটা GitHub এ আপলোড করে রাখা উচিত। কিন্তু মানে ব্যাপারটা কিন্তু এমন না যে আমার প্রজেক্ট না থাকলে আমাকে প্রফেসর নিবে না, এমন না। মানে আমার প্রোফাইল যতটাই খারাপ হোক না কেন, আমার সিজিপিএ যতই কম থাকুক না কেন বা প্রজেক্ট আ মানে যতই কম থাকুক না কেন বা পেপার যদি পাবলিশড নাও থাকে, তবুও কিন্তু আমি চাইলেই প্রফেসরদেরকে ইমেইল করতে পারি। আর ইমেইল করার সময় কিন্তু আমি মানে আজকে যেটা নিয়ে আলোচনা করলাম যে প্রফেসরের একটা পেপার পড়ে সেই সম্পর্কে কিছু বলা। এই প্রসেসে যদি আমি কোনো প্রফেসরকে ইমেইল করি তাহলে কিন্তু তার কাছ থেকে রিপ্লাই পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাই যেহেতু আমি মানে বলতে পারব না যে আসলে একটা আইডিয়াল প্রোফাইল কেমন হওয়া উচিত। সিজিপিএ কত থাকা উচিত বা পেপার পাবলিকেশন মানে এগুলো কি থাকা উচিত কিনা বা প্রজেক্ট কতগুলো থাকা উচিত। এটা যেহেতু আমার বলা সম্ভব না বা জানা সম্ভব না, তাই আমি কিন্তু বসে না থেকে প্রফেসরকে ইমেইল করতে পারি। আর সেন্ট্রালি এপ্লাই করলে যেহেতু আমি জানি না মানে যেমন আমার সিজিপিএ যদি অনেক কম হয়, তাই সেন্ট্রাল অ্যাপ্লিকেশনে আদৌ আমার সম্ভাবনা থাকবে কিনা এটা বলা টাফ। কিন্তু আমি কিন্তু প্রফেসরের সাথে ইমেইল করে এই ব্যাপারটা কিন্তু আগে থেকেই কনফার্ম করতে পারি। আর প্রফেসর যদি কনফার্মেশন দেন, এরপরে কিন্তু আমি প্রফেসরকে মানে সেন্ট্রালি এপ্লাই করতে পারি। তো আজ এ পর্যন্তই। আমি চাচ্ছিলাম যে কিভাবে ফুল ফান্ডিং সহ রিসার্চ বেসড মাস্টার্স বা পিএইচডি তে আসা যায়, এইটার ফুল প্রসেসটা আপনাদের সামনে তুলে ধরতে। তো আশা করি এখান থেকে আপনারা আপনাদের নেসেসারি গাইডেন্স পাবেন। তো আজকের সেশন এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।